আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে সপ্তম শ্রেণীর শব্দ গঠনের প্রক্রিয়া, কিভাবে শব্দ গঠন করা যায়, কি কি উপায়ে শব্দ গঠন করা যায়, এরকম 3টা পরিচ্ছেদ পড়বো। প্রথমে আমরা পড়বো সমাস দিয়ে কিভাবে শব্দ গঠন করা যায়, এরপর আমরা পড়বো উপসর্গ দিয়ে কিভাবে শব্দ গঠন করা যায়, এরপর আমরা পড়বো প্রত্যয় দিয়ে কিভাবে শব্দ গঠন করা যায়। তোমরা এখন ছোট, এই জন্য আমরা শুধু শব্দ গঠনটা কিভাবে করা যায় সেটা শিখবো। প্রকারভেদে আমরা যাবো না, তোমরা পরবর্তী ক্লাসে যখন উঠবে তখন ইনশাল্লাহ আমরা প্রকারভেদটাও শিখে ফেলবো। আর যদি তোমাদের শিখতে ইচ্ছা হয় যে আমরা শিখবো, শেখার তো শেষ নেই, অনেকের আগ্রহ থাকে, তাহলে তারা আমার সমাসের ক্লাস করে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ভাগ ভাগ করে তোমরা ওখান থেকে দেখে নিবা। উপসর্গ, প্রত্যয় এগুলোরও ক্লাস আছে, তোমরা এখান থেকে দেখে নিবা। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে ধারণা নিয়ে তারপর আমরা বইয়ে যাই। আমাদের প্রথমে যেটা বলছে যে আমাদের শব্দ গঠন সমাস দিয়ে কিভাবে আমরা করবো। সমাসটা হচ্ছে আমাদের 2টা পদই প্রধান হবে। সমাসের প্রথম 2টা শব্দ থাকবে, যে 2টা শব্দে পূর্বপদেরও যেরকম প্রাধান্য থাকবে, পরপদেরও সেরকম প্রাধান্য থাকবে। তার মানে সমাসে 2 পাশে 2টা যে শব্দ থাকবে, 2টা শব্দই অর্থযুক্ত হবে। এইভাবে আমরা সমাসটা শিখবো। আর উপসর্গ থাকবে, উপসর্গের হচ্ছে প্রথমে যে শব্দটা থাকবে সেটা অর্থহীন থাকবে, কিন্তু পরে যে শব্দটা থাকবে সেটা অর্থযুক্ত থাকবে। আর প্রত্যয় যখন আমরা শিখবো তখন প্রত্যয় আমরা কি খেয়াল করবো, প্রত্যয়ের প্রথম শব্দটা হবে হচ্ছে অর্থপূর্ণ, কিন্তু প্রত্যয়ের শেষে যে শব্দটা থাকবে, যেটাতে আমরা প্রত্যয় নির্ণয় করবো, সেই শব্দটা থাকবে অর্থহীন। তাহলে দেখো মজার খেলা কিরকম, সমাসের 2টা শব্দেরই প্রাধান্য থাকবে, সমাসের 2টা শব্দই অর্থযুক্ত থাকবে, কিন্তু উপসর্গের কি হবে, উপসর্গের হচ্ছে প্রথম যে শব্দটা সেটা অর্থহীন হবে, কিন্তু পরের শব্দটা কি হবে, অর্থযুক্ত হবে। আবার আমরা যখন প্রত্যয় করব তখন আমরা প্রত্যয় কি করব, প্রত্যয় আমরা প্রথম শব্দটা করব অর্থযুক্ত, কিন্তু প্রত্যয়ের শেষে যে শব্দটা যুক্ত হবে সেই শব্দটা হবে অর্থহীন। তাহলে চলো আমরা পড়া শুরু করি। তাহলে আমরা আজকে শব্দের গঠন পড়ি। চলো, শব্দের গঠন হচ্ছে, দেখো আগে আমরা একটু রিডিংটা পড়ি, তাহলে বুঝতে পারবো। বলছে রেলগাড়ি চলে রেল লাইনের উপর দিয়ে। দেশে বিদেশে যত রকম যানবাহন আছে তার মধ্যে রেলগাড়ি সম্ভবত সবচেয়ে জনপ্রিয়। ছেলে বুড়ো সবাই এর ঝিকঝিক শব্দ শুনে মুগ্ধ হয়। নদীনালা, পাহাড় পর্বতের পাশ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে রেলগাড়ি ছুটে চলে। গাড়ির জানালা দিয়ে মুখ বাড়ালে মাঝে মাঝে দেখা যেতে পারে কুড়ে ঘর, ধান ক্ষেত, নীল আকাশ। বাংলাদেশের রেলগাড়িতে অনেক সময় হকার দেখা যায়। তারা ডিম সিদ্ধ, ঝালমুড়ি, চিড়া ভাজা সহ আরো অনেক কিছু যে বিক্রি করেন। অনেকে পত্রপত্রিকা বিক্রির জন্য রেলে ওঠেন। একবার একতার হাতে একজনকে রেলগাড়িতে উঠতে দেখেছিলাম। তিনি পল্লী গীতি শুনিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। তার গান শুনে সবার সাথে আমিও হাততালি দিয়েছিলাম। রেল ভ্রমণের আনন্দ অনেক, রেলগাড়িতে না উঠলে তা ঠিক বোঝা যাবে না। কোনো কোনো শব্দ ভাঙলে 2টি অংশ পাওয়া যায়। 2টি অংশই আলাদাভাবে অর্থযুক্ত। তার মানে আমরা এখানে দেখো, যখন রিডিংটা পড়লাম, এই রিডিংটার মধ্যে অনেকগুলো শব্দ পেয়েছি, যে শব্দগুলোর 2টারই অর্থ আছে। যেমন রেল যদি আমি বলি, রেলের যেমন অর্থ আছে, গাড়ি যদি বলি গাড়িরও এরকম অর্থ আছে। রেল যদি বলি রেলের অর্থ আছে, ভ্রমণ যদি বলি ভ্রমণের অর্থ আছে। যদি বলি কুড়ে ঘরের 2টারই কিন্তু অর্থ আছে। কুড়ে আলাদা, ঘর আলাদা, ধান আলাদা, ক্ষেত আলাদা, নীল আকাশ, নীল আলাদা, আকাশ আলাদা। তাহলে এই যে পাশাপাশি 2টা শব্দ যখন অর্থযুক্ত হয়, তার মানে 2টি অর্থযুক্ত শব্দ জোড়া দিয়ে একটি নতুন শব্দ তৈরি করে ফেললাম আমরা। যেমন এখানে তোমাদের বলছে বটতলা, বট আর তলা 2টি অংশই অর্থযুক্ত। উপরের লেখাটি থেকে এইরকম শব্দ খুঁজে বের করো এবং নিচে ছকে লেখো। তাহলে দেখো, আমরা উপরে যেখান থেকে পড়া শুরু করেছি, রেলগাড়ি হয়, এরপর যানবাহন হয়, এরপর নদী নালা হয়, এরপরে ছেলে বুড়ো হয়, পাহাড় পর্বত হয়, কুড়ে ঘর, ধান ক্ষেত, নীল আকাশ, ডিম সিদ্ধ, ঝালমুড়ি, চিড়া ভাজা, পত্রপত্রিকা, তারপরে এরকম অসংখ্য শব্দ দিয়ে আমরা এই নিচে যে ছকটা আছে এই ছকটা পূরণ করতে পারি। তাহলে লেখা শেষ হলে আমরা বন্ধুদের সাথে মিলিয়ে দেখলাম যে আমাদের শব্দগুলো ঠিক হলো কিনা। তার মানে কি, আমরা এই যে পাশাপাশি 2টা অর্থযুক্ত শব্দ শিখলাম, এই অর্থযুক্ত শব্দগুলোকে আসলে আমরা বলছি সমাস সাধিত শব্দ। যেসব শব্দের 2টি অংশে অর্থযুক্ত হয়। সমাস শব্দের অর্থ মিলন। সমাস কি করে, অনেকগুলো পদকে এক পদে পরিণত করে। আমার ক্লাসে, ইউটিউব ক্লাসে তোমাদের সমাস সম্পর্কে বিস্তারিত ক্লাস দেওয়া আছে। তো তোমাদের বইয়ের যেভাবে আলোচনাটা আছে সেভাবে আলোচনার জন্য এটুকু আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি। তাহলে 2টি অংশ যখন অর্থযুক্ত হয় তখন সেটা সমাস সাধিত শব্দ হয়। সমাস গঠনের একটি প্রক্রিয়া, শব্দ গঠনের একটি প্রক্রিয়া হচ্ছে সমাস। এখানে দেখো দিয়েছে ভাই বোন, আসা যাওয়া, ভালো মন্দ, আলু সিদ্ধ, টাক মাথা,
তারপর মামা বাড়ি, মধুমাখা, রান্নাঘর, চা বাগান, গরুর গাড়ি, তেলে ভাজা, লাল পেড়ে, হ্যাঁ, ত্রিফলা, চৌরাস্তা, হাত ঘড়ি, কাজল কালো, ছেলে ভোলানো, গোফ খেজুরে, হাতে খড়ি, বউ ভাত। প্রত্যেকটা শব্দেরই কিন্তু অর্থ আছে। এ পাশের শব্দের যেমন অর্থ আছে, আর এক পাশের শব্দেরও অর্থ আছে। তার মানে কি, ভাই হচ্ছে পূর্বপদ আর বোন হচ্ছে পরপদ। সমাস যখন আমরা করব, এই সমাসকে ভাঙলে আমরা একটা পাবো পূর্বপদ, একটা পাবো পরপদ। আর এই ভাই ও বোন যখন আমরা বিশ্লেষণ করব, তখন সেটা হবে সমস্যমান পদ। আর ভাই বোন যখন আমরা একসাথে বলবো, তখন হাইফেন দিয়ে তখন এটা হয়ে যাবে সমস্ত পদ। তাহলে সমাস যদি আমাদের শিখতে হয়, অর্থযুক্ত দুটা অংশে অর্থযুক্ত শব্দ লাগবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ব্যাস বাক্য লাগবে, এবং যেখানে ব্যাস বাক্য সহ আমরা বিশ্লেষণ করব সেটাকে আমরা বলবো সমস্যমান পদ। আর ব্যাস বাক্য ছাড়া যে শব্দটা বলবো, মূল যে শব্দটা আসবে সমাস সাধিত শব্দ, সেটা হবে কি, সেটা হচ্ছে সমস্ত পদ। তাহলে দেখো, সমাস শিখতে গেলে আমাদের অনেকগুলো পদের সঙ্গে আমরা পরিচিত হয়ে যাই। সমাস শিখতে গেলে আমরা পূর্বপদ চিনতে পারি, পরপদ চিনতে পারি। পূর্বপদের আরেকটা নাম, পরপদের আরেকটা নাম বলে উত্তরপদ। এরপর আমরা সমস্যমান পদ চিনতে পারি, সমস্ত পদ চিনতে পারি। এখানে তোমাদের 2টা অংশ প্লাস দিয়ে ভাগ করে করে ভেঙে দেখিয়েছে যে সমাসবদ্ধ হওয়ার সময় কখনো কখনো শব্দের চেহারার কিছু পরিবর্তন হয়। যেমন ত্রিফলা, ত্রি মানে 3, লাল পেড়ে দেখো এগুলো একটু আলাদা হয়েছে, গোফ খেজুরে, হাতে খড়ি। তার মানে এগুলো সমাসের যে প্রকারভেদ যখন আমরা করবো, একটা হবে বহুব্রীহি সমাস, লাল পাড় যে শাড়ির, গোফ খেজুরে, হাতে খড়ি, এগুলো হচ্ছে সব হচ্ছে বহুব্রীহি সমাস। একটু যখন ভিন্ন মাত্রায় চলে যায় সমাসবদ্ধ শব্দ, কখনো কখনো তার চেহারা পরিবর্তন করে, তখন সেটাকে আমরা কি বলি, মানে অন্য পদ সাধিত হয়। আমরা বলছি সমাস মেনলি হচ্ছে পূর্বপদ পরপদ, আর বহুব্রীহি সমাসটা হচ্ছে অন্য পদ প্রধান হয়। সেক্ষেত্রে আমরা যখন সমাসের বিস্তারিত আলোচনা পড়বো, এবং তোমরা আমার ক্লাসটা দেখবে, তখন কিন্তু বিস্তারিত বুঝে ফেলবা। এখানে দেখো একটা কলাম দেখাচ্ছে ফুল দিয়ে, এক পাশে বাম কলাম দিয়েছে, আর এক পাশে ডান কলাম দিয়েছে, এগুলো মিলাতে বলছে শব্দগুলো। ফুল বাগান হবে, তাই তো। তারপরে গোলাপের সাথে জল দিতে পারি, গোলাপের সাথে বাগান দিতে পারি। জীবের সাথে জগৎ দিতে পারি, হ্যাঁ, প্রাণীর সাথে জগৎ দিতে পারি। বইয়ের সাথে বই খাতা দিতে পারি, পাঠ্য বই দিতে পারি, পাঠ্য পুস্তক দিতে পারি। ঠেলা গাড়ি দিতে পারি, সবজি বাগান দিতে পারি, আলু ভর্তা দিতে পারি। এই যে বাম কলম ডান কলম মিলিয়েও কিন্তু এখানে শব্দ তৈরি করা শিখাচ্ছে। আসলে এখানে মেনলি আমরা শব্দ গঠনটা শিখছি, যে কিভাবে শব্দ গঠনটা করে। সমাসবদ্ধ পদ দিয়ে শব্দ গঠনটা আমরা শিখছি। তোমাদের এই ক্লাসে এত সমাসের বিস্তারিত মানে ভিতরে যেতে হবে না। এখানে শুধু শিখাচ্ছে যে সমাসটা কিভাবে গঠিত হচ্ছে, সমাসের প্রকারভেদ বা সমাসের নির্ণয় করা, এগুলো তো। আর যখন তোমরা উপরে ক্লাস 8, 9 উঠবে, তখন তোমাদের এগুলো সম্পন্ন করতে হবে। এখানে বলছে যে একটা অনুচ্ছেদ লেখো, অনুচ্ছেদ লিখে ওর মধ্যে থেকে সমাস সাধিত শব্দগুলো নিচে দাগ দাও। তোমরা এরকম উপরে যেরকম একটা গল্প লেখা আছে, এরকম একটা গল্প লিখবা, লিখে সমাস সাধিত শব্দ দিয়ে গল্পটা লিখে এটা পূরণ করে ফেলবা, শিখে রাখবা এটা। এরপরে বলতেছে যে আমরা শব্দ গঠন আর একটা পদ্ধতিতে শিখতে পারি, সেটা হচ্ছে এখন আমরা পড়বো নমুনা 2-তে। এটার নাম হচ্ছে উপসর্গ। যেমন আমরা সমাস দিয়ে শব্দ গঠন করতে শিখলাম, সেরকম উপসর্গ দিয়ে শব্দ গঠন করা যায়। সমাস যেমন 2 পাশের পদই প্রধান, উপসর্গে কিন্তু উপসর্গের কোনো প্রাধান্য থাকে না, মানে উপসর্গের কোনো অর্থ থাকে না। উপসর্গ শব্দের প্রথমে বসে এবং একটা অর্থবোধক শব্দের সঙ্গে বসে। উপসর্গের পরে যে শব্দটা থাকে সেটা অর্থপূর্ণ শব্দ, কিন্তু উপসর্গ নিজের কোনো অর্থ থাকে না, অন্যের সাথে বসে সে অর্থ প্রকাশ করে। তাহলে উপহার পেতে প্রত্যেকের ভালো লাগে, এখানে একটা গল্প দিয়েছে। তবে প্রতিদিন তা পাওয়া যায় না, বিশেষ বিশেষ দিন আমরা উপহার পাই। নিঃসন্দেহের মধ্যে নিখাদ আনন্দ আছে। এই যে উপহার বললাম, নিখাদ বললাম, হ্যাঁ, অচেনা বললাম, এই যে অচেনার সাথে অজানা, জানার সাথে লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না। জয় পরাজয়কে, জয় একটা শব্দ, জয়ের সাথে পরা দিয়ে আমরা একটা উপসর্গ বানিয়ে ফেলেছি। হ্যাঁ, হার, এই যে সাথে হারের সাথে উপ দিয়েছি, দিয়ে উপহার বানিয়ে ফেলেছি। প্রথমেই যে শব্দটা দিয়ে শুরু করেছে উপহার, তাকে আমরা পুরস্কার বলি। পুরস্কার পাওয়ার জন্য প্রতিযোগিতার বিশেষ অবস্থান পেতে হয়, বিশেষ কোনো সুকীর্তি, যে সু হচ্ছে উপসর্গ। অবদান, এই যে দান বলতেছে না, অবশ্যই সাথে উপসর্গ যুক্ত করেছে। হ্যাঁ, এরকম আমরা যখন একটা গল্প পড়বো, রিডিং পড়বো, তখন আমরা নিজেরা শব্দগুলো খুঁজবো। এই যে জীবনের সাথে যুক্ত করেছে, আজীবন। হ্যাঁ, উপর সাথে হার যুক্ত, মানে হারের সাথে উপযুক্ত করে উপহার হয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম, যে শব্দের নিজস্ব কোনো অর্থ থাকে না, অন্য শব্দের সাথে বসে অর্থ প্রকাশ করে। এবং এই দ্বিতীয় নমুনাতে আমরা উপসর্গ শিখছি। উপসর্গ শব্দের প্রথমে বসে এবং অর্থপূর্ণ শব্দের সাথে বসে অর্থ প্রকাশ করে। উপসর্গের নিজস্ব কোনো অর্থ থাকে না। তাহলে চলো আমরা এখন উপসর্গ সম্পর্কে দেখি কি বলছে। প্রথম অংশে নির্দিষ্ট কোনো অর্থ নেই, আমি যেটা তোমাদের এতক্ষণ আলোচনা করে দিলাম। দ্বিতীয় অংশের অর্থ থাকে, তার মানে অর্থযুক্ত শব্দের আগে অর্থহীন শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ তৈরি করা হয়। যেমন ভাবের সাথে অযুক্ত করে অভাব হয়ে গিয়েছে। হচ্ছে অর্থহীন, না দ্বিতীয় অংশে ভাব হচ্ছে অর্থযুক্ত।
ঠিক আছে, এখানে তোমাদের কিছু খালি জায়গা দিয়েছে, উপরের থেকে শব্দগুলো খুঁজে এখানে তোমাদের লিখে ফেলতে বলছে। তাহলে উপসর্গ আমরা কি শিখলাম, যে যেসব শব্দের প্রথমাংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশে সুনির্দিষ্ট অর্থ থাকে সেগুলোকে কি বলা হয়, উপসর্গ বলা হয়। আমরা এই ক্লাসে শুধু চিনবো যে উপসর্গ কিভাবে সাধিত হয় বা তৈরি হয়, শব্দের সঙ্গে বসে নতুন শব্দ গঠন করে, সমাস কিভাবে শব্দের সঙ্গে বসে মানে একটা শব্দের সঙ্গে বসে সমাস কিভাবে সাধিত হয় বা সমাস কিভাবে গঠিত হয়, এটা আমরা এখন মানে এই ক্লাস 7 এটা আমরা শিখবো। কিন্তু যখন আমরা ক্লাস 8 উঠবো তখন আবার আমরা বিস্তারিত সমাসের প্রকারভেদ শিখতে হবে, উপসর্গের প্রকারভেদ শিখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেখো কিছু উপসর্গ সাধিত শব্দ দিয়েছে। অয়ের সাথে অগভীর, মারির সাথে অতিমারি, বাসির সাথে অধিবাসী, বৃষ্টির সাথে অনাবৃষ্টি, রূপের সাথে অনুরূপ, কর্মের সাথে অপকর্ম, রোদের সাথে অপরোধ। এভাবে দেখো, আমি সবগুলো পড়ছি না, তোমরা এখান থেকে দেখে বুঝে ফেলবা। নাম বালকের সাথে নাবালক, শেষের সাথে নিঃশেষ, রাজির সাথে নিমরাজি, জয়ের সাথে পরাজয়, ত্যাগের সাথে পরিত্যাগ। তার মানে কি, এই যে আ, অতি, অধি, অনা, অনু, অপ, অব, অভি, আ, উৎ, উপ, কদ, কু, গড়, এগুলো হচ্ছে উপসর্গ। এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, অর্থপূর্ণ শব্দের সাথে বসে এরা অর্থ প্রকাশ করে। যেমন দেখো, মান মানের সাথে সমযুক্ত হয়ে সম্মান হয়ে যাচ্ছে, ঠিক ঠিকের সাথে দ্বন্দ্ব যুক্ত হয়ে সঠিক হয়ে যাচ্ছে, পেটের সাথে ভর যুক্ত হয়ে ভরপেট হয়ে যাচ্ছে, দখলের সাথে বে যুক্ত হয়ে বেদখল হয়ে যাচ্ছে। তার মানে কি, উপসর্গ শব্দের প্রথমে বসছে কিন্তু উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, একটা অর্থপূর্ণ শব্দের সাথে বসে সে অর্থ প্রকাশ করছে। এভাবে আমরা উপসর্গগুলো শিখলাম। এখন দেখো বলতেছে বাম কলম ডান কলমে কিছু শব্দ দেওয়া হয়েছে, তোমরা এগুলোর সাথে মিলাবা, মিলিয়ে শব্দ তৈরি করবা। যেমন হচ্ছে এখানে দিয়েছে বি, বি এর সাথে কি জয় দিতে পারি, বিজয়। হ্যাঁ, দন্তস দিয়েছে, সর সাথে কাল দিতে পারি, সকাল। কু দিয়েছে, কুর সাথে আমরা কি দিতে পারি, কুফল, মানে খারাপ কিছু হলো, সুফল। তারপরে বে, খেয়াল। তারপরে অর সাথে কি আমরা অ দিয়ে আমরা দিতে পারি অশেষ। তারপরে আ দিয়ে আমরা দিতে পারি আকাল। তারপরে পরা দিয়ে দিতে পারি পরাজয়, প্র দিয়ে দিতে পারি প্রবৃত্তি, উপ দিয়ে দিতে পারি উপকার। এরকম আমরা শব্দগুলো তৈরি করব, নিজেরা শিখবো, মিলাবো কোন শব্দের সঙ্গে কোন শব্দ মিলে যায়। তাহলে এখানে আমরা নিজেরা একটা অনুচ্ছেদ লিখবো, লিখে এখান থেকে উপসর্গ খুঁজে বের করব, করে উপসর্গগুলো লিখে ফেলবো যে আমার এই অনুচ্ছেদের মধ্যে এগুলো উপসর্গ। তাহলে আমরা এখানে 3টা ক্লাস দেখলাম, একটা দেখলাম হচ্ছে সমাস, একটা উপসর্গ, আর একটা হচ্ছে 2টা ক্লাস দেখলাম, একটা সমাস আর একটা হচ্ছে উপসর্গ। এখন আমরা 3 নাম্বার ক্লাসে যাব। 3 নাম্বার ক্লাসে কি বলছে দেখো, খেলার মাঠে আমরা রোজ খেলতে যাই, সেখানে মাঝে মাঝে এক চানাচুরওয়ালা দেখা যায়। তিনি চানাচুর বিক্রি করতে আসেন, লোকটার পরনে থাকে রঙিন জামা, তাতে অনেক রঙের ছোপ, জামাটা আলখেল্লার মতো লম্বা আর ঢোলা, তবে জামাটার হাতা খাটো, তাই তার হাত দেখা যায়। বেঢপ আকারের হলেও সেই জামাটা তার গায়ে দারুণ মানানসই লাগে। স্কুল গেটে দাঁড়ালে নিশ্চয়ই তার কাছ থেকে ছাত্র আর ছাত্রীরা চানাচুর কিনত, তবে কখনো তাকে স্কুলের গেটে আমি দাঁড়াতে দেখিনি। ওই চানাচুরওয়ালাকে নিয়ে একটা মজার ঘটনা বলি। একদিন তার সামনে ছেঁড়া জামা পরা একটি ছেলে এসে দাঁড়ালো। ছেলেটির বয়স 7-8-এর বেশি হবে না। তার হাতে একটা ভাঙা খেলনা। ছেলেটি সেই খেলনাটা দিয়ে চানাচুরওয়ালাকে বলল, আমার কাছে পয়সা নেই, এই খেলনা নিয়ে আমাকে চানাচুর দেবেন? এ বলে ছেলেটি তার হাতের খেলনাটি চানাচুরওয়ালার দিকে এগিয়ে দিল। আমি দেখলাম খেলনাটি হয়তো একসময় দামি ছিল, তবে এখন আর সেটা কেউ দাম দিয়ে কিনবে না। চানাচুরওয়ালা ছেলেটির কথা শুনে মধুর হাসি আসলো, চানাচুর বানিয়ে ঠোঙায় করে ছেলেটির হাতে দিলেন, তারপর বললেন, তুমি তো বেশ বুদ্ধিমান। আমার কাছে চানাচুরওয়ালাকে দয়ালু মনে হলো, লোকটি সরলতায় আমি মুগ্ধ হলাম। তাহলে দেখো, আমরা যে এতক্ষণ একটা গল্প পড়লাম, একটা ছোট ছেলে আর চানাচুরওয়ালার গল্প। কোন কোন শব্দের প্রথম অংশ অর্থযুক্ত কিন্তু দ্বিতীয় অংশ অর্থহীন। তার মানে অর্থযুক্ত শব্দের পরে অর্থহীন অংশ জোড়া দিয়ে নতুন শব্দ তৈরি হতে পারে। যেমন দোকান, আবার দ্বার। দ্বার দিয়ে কোনো অর্থ বোঝায় না, দোকান দিয়ে কিন্তু অর্থ বোঝায়। দ্বার হচ্ছে অর্থহীন আর দোকান হচ্ছে অর্থযুক্ত। তাহলে আমরা প্রথমে একটা অর্থপূর্ণ শব্দ পাচ্ছি, অর্থযুক্ত শব্দ পাচ্ছি, দ্বিতীয় যে শব্দটা পাচ্ছি সেটা আমরা অর্থহীন পাচ্ছি। তাহলে আমাদের এই ছকটাতে কি করতে হবে, উপরের এই অংশটা যে আমরা পড়লাম ওখান থেকে এটা পূরণ করে এখানে লিখতে হবে। তোমরা এটা পূরণ করে লিখবে, লেখার পরে এখন আমরা যে অংশটা পড়বো, যে শব্দ গঠনটা আমরা শিখবো সেটা হচ্ছে প্রত্যয়। তার মানে কি, আমরা প্রথমে শিখলাম পাশাপাশি দুইটা শব্দই অর্থযুক্ত। এরপর আমরা শিখলাম প্রথম শব্দটা অর্থহীন, পরের শব্দটা অর্থযুক্ত। এখন আমরা শিখছি প্রথম শব্দটা অর্থযুক্ত, পরের শব্দটা অর্থহীন। তাহলে এই অংশটুকুর নাম আমরা কি বলবো, প্রত্যয়। যে সব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন, সেসব শব্দকে আমরা কি শব্দ বলি, প্রত্যয় সাধিত শব্দ বলি। প্রত্যয় শব্দ গঠনের একটি প্রক্রিয়া। তার মানে আমরা 3টা উপায় এখানে শব্দ গঠন করতে পারছি। একটা সমাসের মাধ্যমে শব্দ গঠন করতে পারছি, একটা উপসর্গের মাধ্যমে শব্দ গঠন করলাম, আর একটা আমরা প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন করা এখন শিখবো।
তাহলে অর্থযুক্ত কোনো শব্দের পরে প্রত্যয় যুক্ত হলে নতুন শব্দ গঠন করে। যেমন মধু, মধুর সাথে র যুক্ত হয়ে মধুর হয়ে গেছে, র এর কোনো অর্থ হয় না, তাই এখানে র হচ্ছে প্রত্যয়। যেমন বাড়ি, বাড়ির সাথে র যুক্ত হয়ে বাড়ির হয়ে গেছে, তাহলে বাড়ি হচ্ছে অর্থযুক্ত একটা শব্দ, আর র হচ্ছে অর্থহীন একটা শব্দ। তাহলে প্রত্যয় সাধিত শব্দগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। এখন দেখো তোমাদের এখানে কিছু উদাহরণ দিয়েছে। যেমন আমরা বলি পড়ো, লেখো, ওঠো, বসক। হ্যাঁ, যেমন এখানে বলতেছে পড়ো, পট যোগ অ, পাঠক পট যোগ অক, দাপট দাপ যোগ অট, খেলনা খেল যোগ অনা, মাননীয় মান যোগ অনিয়। এখানে দেখো প্রত্যয় কিন্তু কিছু নিয়ম আছে। তোমরা এখন ছোট, তোমাদেরকে এখন ওই নিয়মে আমি নিয়ে যাচ্ছি না, শুধু তোমরা এখন বুঝে নাও যে আমাদের প্রথম অংশের অর্থ আছে এবং দ্বিতীয় অংশের অর্থ হয় না, এখানে অর্থহীন। যেমন দাপটের দাপের অর্থ আছে, অটের অর্থ নেই। খেয়ালের অর্থ আছে, অনার অর্থ নেই। মানের অর্থ আছে, অনিয়র অর্থ নেই। এখানে অর্থহীন একটা, অর্থযুক্ত একটা, যেটা দিয়ে আমরা প্রত্যয় গঠন করি। এই তোমাদের এখন 7-এ এটুকুই শিখতে হবে। যেমন বাবুর সাথে আনি দিয়ে বাবু আনি হচ্ছে, শুনের সাথে আনি দিয়ে শুনানি হচ্ছে, বেতের সাথে আনো দিয়ে বেতানো হচ্ছে, পাগলের সাথে আমি দিয়ে পাগলামি হচ্ছে, ভিখের সাথে আরি দিয়ে ভিখারি হচ্ছে। তোমরা এখন ছোট তো, বড় ক্লাসে উঠলে তোমাদের এগুলা আরো বিস্তারিত শেখানো হবে, তখন প্রত্যয় নিয়মগুলো শিখতে হবে, কিভাবে প্রত্যয় নির্ণয় করতে হয় সেটা শিখতে হবে। এখন আমি এগুলো তোমাদের মাথায় দিচ্ছি না, তোমরা এগুলো একটু ভালো করে দেখো। ডাক্তারখানা, বাড়িওয়ালা, জাদুকর, এই যে শেষের যে শব্দটা ইয়া, ইল, ইষ্ণু, ই, ইন, ইয়, উ, উক, উ, কুয়া, ওয়া, ওয়ালা, কর, খানা, তব্য, এগুলো সব কি? এগুলো সব প্রত্যয়। তাহলে প্রথম অংশের অর্থ আছে, দ্বিতীয় অংশের অর্থ নেই। প্রত্যয় তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? এরকম শব্দ যখন আমরা পেয়ে যাবো তখন আমরা বুঝে ফেলবো যেটা প্রত্যয়। তাহলে প্রত্যয় শব্দ গঠনের একটা প্রক্রিয়া, প্রত্যয় দিয়েও শব্দ গঠন করা যায়। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কিছু ডান কলাম বাম কলামে কিছু শব্দ দিয়েছে। যেমন ঢাকা, ঢাকা যোগা। হ্যাঁ, ফুল কি হবে? ফুল, ফুল দিয়ে কি হবে? ফুলওয়ালা দিতে পারি আমরা। হ্যাঁ, দয়া, বান, দয়ার সাথে বান দিতে পারি। কলম, দানি, কলমের সাথে দানি দিতে পারি। হ্যাঁ, তারপরে হ্যাঁ, দারিদ্রের সাথে তা দিতে পারি, দারিদ্রতা। হ্যাঁ, গুরুর সাথে তয় বয় দিতে পারি, গুরুত্ব। বুদ্ধির সাথে মান দিতে পারি, বুদ্ধিমান। চলের সাথে হ্যাঁ, পাহারা সাথে দাঁড় দিতে পারি, পাহারাদার। এরকম আমরা এইভাবে প্রত্যয় গঠন করবো। তাহলে আজকে আমরা প্রত্যয় শিখলাম। প্রত্যয় নিয়ে একটা ছোট্ট অনুচ্ছেদ লিখে ফেলবো, ফেলে প্রত্যয়ের শব্দগুলো খুঁজে বের করবো। তাহলে আমরা আজকে এতটুকুই পড়ি, পরবর্তী ক্লাসে আবার আমরা পরের অংশটুকু পড়বো। তাহলে সবাই ভালো থাকো। এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।